নমস্কার, রেস অফ লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন সমরেশ মজুমদারের লেখা অর্জুনের বিখ্যাত রহস্য কাহিনী দিন দুপুরেই রাত দুপুরের দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। শেষ পর্যন্ত নিউ ইয়র্কগামী প্লেনের যাত্রীদের বলা হলো 23 নম্বর গেটের দিকে এগিয়ে যেতে। প্লেন এখনই ছাড়বে। সুধামাসিকে নিয়ে এগোলো অর্জুন। সুধামাসি বললেন, জানিস, অনেক বাঙালি এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছে। একজনকে দেখলাম আমার চেয়ে বয়স্কা, ছেলের কাছে যাচ্ছেন। অর্জুন হাসল। ইচ্ছে করলে তুমি একাই আসতে পারতে। অসম্ভব। এই দেখ না, আমরা কোথায় বসেছিলাম আর প্লেনে উঠতে কোথায় হেঁটে যেতে হচ্ছে। সুধামাসি তাল রাখতে একটু দ্রুত হেঁটে চলেছিলেন। কথাটা ঠিক, এয়ারপোর্টটা এত বড়, চোখ খোলা রেখে না চললে ঝামেলা হবেই। অর্জুনের মনে হচ্ছিল সমস্ত পৃথিবী থেকে মানুষ এই ট্রানজিট লাউঞ্জে এসে একটা মিনি পৃথিবী তৈরি করে ফেলেছে। সে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে লোকটাকে দেখতে চেষ্টা করছিল। কফির দোকান থেকে সেই যে লোকটা উধাও হয়েছে, আর দেখা পায়নি সে। লোকটা অবশ্য ক্রিমিনাল। ওর দাঁতের ভেতর দিকে কিছু একটা বেআইনি জিনিস লুকিয়ে রেখেছে। তার উচিত ছিল নিরাপত্তা কর্মীদের খবরটা দিয়ে দেওয়া, কিন্তু সুধামাসি তাকে বারংবার নিষেধ করেছেন। না বাবা, দেশের বাইরে এসে তুই এসব ঝামেলায় জড়িয়ে পড়িস না। আমরা একটা কাজে যাচ্ছি, এইটা মনে রাখিস। নতুন প্লেনে উঠে সুধামাসির পাশে আরাম করে বসল সে। স্থানীয় সময়ের সঙ্গে ওদের ঘড়ির ভারতীয় সময়ের যে ব্যবধান বেড়ে চলেছে, তার কারণ ব্যাখ্যা করতে হলো সুধামাসিকে। এখানে সকাল হলেও কলকাতায় প্রায় বিকেল। প্রায় 5 ঘন্টা পিছিয়ে গেছে তারা ইতিমধ্যে। আমেরিকায় গেলে আরও পিছিয়ে যাবে। সুধামাসি অবাক হয়ে বললেন, তাই এতক্ষণে বুঝলাম এ দেশে এসে সবাই এত চটপটে কি করে হয়। প্রত্যেকের বয়স কমে যায় যে। অর্জুন হাসল। এখন বেশ কয়েক ঘন্টা আকাশে উড়ে যাওয়া। খাওয়া দাওয়ার পর সিনেমা দেখানো হবে। অনেকেই ঘুমোবে। প্লেন আকাশে ওড়ার পর সে টয়লেটের দিকে এগোলো। খানিকটা যাওয়ার পর অর্জুন লোকটাকে দেখতে পেল। মাঝখানে সিটে বসে তার দিকে তাকিয়ে হাসছে। হাই। সে মাথা নেড়ে টয়লেটে ঢুকে গেল। এই লোকটা ক্রিমিনাল হলেও তার সঙ্গে ভালো ব্যবহার করছে। এ তো করবেই। যে কোনো ক্রিমিনাল হয় কারো বাবা অথবা ছেলে কিংবা স্বামী, অর্থাৎ একজন মানুষ। কেনেডি এয়ারপোর্টে যখন প্লেন নামল, তখন সূর্যদেব বহাল আছেন আকাশে। যাত্রীদের লাইন দিতে হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারে। অনেক কাউন্টারের পেছনে কম্পিউটারের নিয়ে বসে আছেন গম্ভীর মুখের কর্মচারীরা। প্লেনে তাদের একটি ফর্ম দেওয়া হয়েছিল, যাতে নামধাম, পাসপোর্ট নাম্বার ইত্যাদি লিখতে হয়েছিল। সেই ফর্ম এবং পাসপোর্ট ওরা পরীক্ষা করে সন্তুষ্ট হলে তবে আমেরিকার ঢোকার অনুমতি দেওয়া হবে। সুধামাসি লাইনে দাঁড়িয়ে বিরক্ত হলেন। এ কী রে, যেন কেরোসিনের লাইন দিয়েছি। আমরা কি এত খারাপ লোক যে লাইনে দাঁড় করিয়ে পরীক্ষা নেবে? অর্জুন বলল, যারা বিদেশ থেকে আসে তাদের এই পরীক্ষা আমাদের দেশেও করা হয়ে থাকে সুধামাসি। কে ভালো কে মন্দ তা তো মুখ দেখে বোঝা যায় না। যাই বলিস, ওরা যেন আমাদের কৃপা প্রার্থী হিসাবে দেখছে। ওই দেখ কীরকম ধমকাচ্ছে। অর্জুন দেখল একজন যাত্রী লাইন ছেড়ে এগিয়ে গিয়েছিলেন। তাকে নিরাপত্তা কর্মী ধমক দিয়ে ফেরত পাঠিয়ে দিল। সত্যি, জলপাইগুড়িতে কেরোসিনের অভাব হলে দোকানে যে লাইন পড়ে, তার কথা এখন মনে পড়ে যাচ্ছে। আসলে প্রতি মিনিটে গোটা পৃথিবী থেকে লোক এই এয়ারপোর্টে নামছে আমেরিকায় ঢুকবে বলে, সুতরাং লাইন তো পড়বেই। শেষ পর্যন্ত ওদের সামনে কেউ নেই এবং একই সঙ্গে পাশাপাশি দুটো কাউন্টার খালি হওয়ায় ওরা এগিয়ে গেল। অর্জুন পাসপোর্ট আর ফর্ম এগিয়ে দিল। লোকটি ফর্মের লেখায় টিক মেরে পাসপোর্টের ভিসার ছাপ দেখল। দেখে জিজ্ঞেস করল, কেন এসেছো? অর্জুন বলল, আমি ওই মহিলার এসকর্ট হিসাবে এসেছি। আর আর কিছু নেই। লোকটি একটি যন্ত্রের ওপর পাসপোর্টের একটা পাতা চেপে ধরল। তারপর নাম্বারটা কম্পিউটারে টাইপ করে স্ক্রিনের দিকে তাকালো। চট করে মুখ তুলে অর্জুনকে একবার দেখে নিয়ে লোকটি একটা বোতাম টিপল। সঙ্গে সঙ্গে একজন সাদা পোশাকের অফিসার
দ্রুত চলে এলেন কাছে। পাসপোর্ট আর ফর্মটা দেখলেন তিনি। কম্পিউটারের দিকে তাকালেন। অর্জুন বুঝতে পারছিল না কী এমন গোলমাল হয়েছে। ওদিকে সুধা মাসির পাসপোর্টে ছাপ মেরে ওরা ছেড়ে দিয়েছে। তিনি সামনের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে ডাকলেন, এই যে আমি এখানে, চলে আয়। সাদা পোশাকের অফিসার ইংরাজি বলল, কিন্তু জড়ানো উচ্চারণ, আমার সঙ্গে এসো। অর্জুন চেঁচিয়ে সুধামাসিকে বলল, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। সুধামাসি কিছু বলার সুযোগ পেলেন না। অফিসার জিজ্ঞেস করলেন, ওই মহিলা তোমার সঙ্গে? হ্যাঁ, আমরা একসঙ্গে এসেছি, আমি ওর এসকর্ট। কিন্তু কি হয়েছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? একটু পরেই জানতে পারবে। দোতলার একটি ঘরে ওকে বসতে বলল অফিসার। সুদৃশ্য কয়েকটি চেয়ার ছাড়া ঘরে কিছুই নেই। অফিসার ভেতরে চলে গেলে অর্জুন চেয়ারে বসল। সে বুঝতে পারছিল ওরা তাকে আটক করেছে, কিন্তু সে ভেবে কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। আমেরিকান সরকারের পক্ষে অপ্রীতিকর কোনো কাজ সে করেনি এবং প্রশ্নও ওঠে না। সুধামাসির জন্য খারাপ লাগছিল। উনি নিশ্চয়ই খুব নার্ভাস হয়ে পড়েছেন। এই সময় আরেকজন অফিসার ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, তুমি জিমকে কতদিন ধরে চেনো? কী সম্পর্ক তোমাদের? একসঙ্গে কাজ করো? কে জিম? আমি ওই নামের কাউকে চিনি না। মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না মিস্টার অর্জুন। আমি মিথ্যে কথা বলছি না। তুমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। এর আগে আমাদের দেশে এসেছিলে কেন? বেড়াতে। তুমি জিমকে চেনো না? না। ফলো মি। লোকটি ইঙ্গিত করতে অর্জুন তাকে অনুসরণ করতে বাধ্য হলো। দ্বিতীয় ঘর পার হওয়ার পর তৃতীয় ঘরে পৌঁছে সে অবাক হয়ে গেল। সেই লোকটাকে চেয়ারে বসিয়ে দুজন অফিসার কথা বলছে। ওকে কখন ইমিগ্রেশনের লাইন থেকে ধরে নিয়ে এলো কে জানে। লোকটিকে তৃতীয় অফিসার জিজ্ঞেস করল, একে তুমি চেনো? লোকটি মাথা নেড়ে হাসল, হাই। এবার অফিসার ঘুরে দাঁড়ালো, তাহলে তুমি মিথ্যাবাদী। কখনো না। ওর নাম যে জিম তাই আমি জানি না। এয়ারপোর্টের টয়লেটে আমার সঙ্গে হেসে দু একটা কথা বলেছিল, আমি ওর নাম জিজ্ঞেস করিনি। তারপর ওখানকার নিরাপত্তা কর্মীরা আমাকে ওর ব্যাপারে প্রশ্ন করে এবং সন্তুষ্ট হয়ে চলে যায়। এবং তারপরেও তোমরা কফির দোকানে কথা বলেছ। হ্যাঁ, সেখানে হঠাৎই দেখা হয়ে যায়। আমি আবার বলছি, ওকে আমি চিনি না, এর আগে কখনো দেখিনি, নামও এই প্রথম শুনলাম। আমার সঙ্গে আলাপ হয়েছিল সাধারণ লোকে যেমন করে। তাছাড়া আমার কাজ অপরাধীকে খুঁজে বের করা, তাদের সঙ্গে বন্ধুত্ব নয়। অর্জুন বলল, তার মানে একে অপরাধী ভেবে বন্ধুত্ব করতে চাওনি? অবান্তর কথা। পথ চলতে আলাপ হওয়া সহযাত্রী সম্পর্কে কোনো ধারণা তৈরি হয় না, যদি না বিশেষ কোনো ঘটনা ঘটে। এক্ষেত্রে সেরকম কিছু হয়নি। অফিসাররা নিজেদের মধ্যে কথা বলার পর একজন এগিয়ে এলেন। আপনাকে একটু কষ্ট করতে হলো বলে দুঃখিত। আশা করি আপনার আমেরিকায় থাকতে ভালো লাগবে। আসুন। অফিসারটি পাসপোর্টে ছাপ মারিয়ে অর্জুনকে ফেরত দিল। সুধামাসি এক মুখ ভয় নিয়ে দাঁড়িয়েছিলেন। অর্জুনকে আসতে দেখে দ্রুত হাসার চেষ্টা করলেন। কি ব্যাপার, তোর এত দেরি হচ্ছিল কেন? ভয়ে আমার হাত পা কাঁপছিল। কি হয়েছিল? তেমন কিছু নয়, মাঝে মাঝে এক একজনকে ওরা প্রশ্ন করে। তোমাকে কিছু জিজ্ঞেস করেনি? না। কি বলল বুঝতে পারলাম না। আমি বললাম মেয়ের কাছে এসেছি, জামাই হাসপাতালে। তো এই পাসপোর্টে ছাপ মেরে ইশারা করলো ওদিকে চলে আসতে। ওরা সামান্য এগোতেই দেখল বেল্টে সুটকেস ঘুরছে। যাত্রীরা এর মধ্যে যার যার লাগেজ নিয়ে চলে গিয়েছে। শুধু 4টে সুটকেস পাক খাচ্ছে। অর্জুন তাড়াতাড়ি 3খানা নামিয়ে নিল। চতুর্থ সুটকেস ওদের নয়। ওপাশে দেওয়ালের ধারে সার দিয়ে ট্রলি রাখা আছে। তার একটাকে টেনে বের করতে না পেরে অর্জুনের মনে পড়ল, এদেশে পয়সা না দিলে ট্রলি ব্যবহার করা যায় না। পকেটের $10 নিচে নোট নেই, অথচ ডলার জমা দেওয়ার গর্তের উপর লেখা আছে $1 দিতে হবে। কাছাকাছি কেউ নেই যে জিজ্ঞেস করবে কি করা যায়। এই সময় সে অবাক হয়ে দেখল লোকটা যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে হেঁটে আসছে। তাহলে ওরা ওকে ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই ওর সম্পর্কে খবর এসেছিল, কিন্তু কোনো প্রমাণ না পেয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছে। লোকটি বাঁ হাত দিয়ে সুটকেস তুলে নিয়ে ঘুরে দাঁড়ালো। হাই, প্রবলেম? আমার কাছে চেঞ্জ নেই, কিন্তু ট্রলি দরকার। কত ডলারের নোট আছে? 10। ওটাই ভেতরে ঢোকাও।
অর্জুন অবাক হয়ে চ্যাপ্টার সরু গর্ত দিয়ে $10 নোট ঢোকালো। তারপরই ঝনঝন করে কয়েন পড়তে লাগলো। 50 সেন্টের 18টা কয়েন। খট করে শব্দ হলো। ট্রলিটা টানতেই সেটা বেরিয়ে এলো দঙ্গল থেকে। এগিয়ে গিয়ে সুটকেসগুলো তুলল অর্জুন। লোকটা এখনও দাঁড়িয়ে আছে কেন? ওরা নিশ্চয়ই ওর ওপর নজর রাখছে। সে সুধামাসিকে বলল, চলো। অরূপ লাহিড়ী বলেছিলেন, আমি টেলিফোনে আপনার মেয়েকে বলে দিয়েছি কোন ফ্লাইটে আপনারা যাচ্ছেন। উনি এয়ারপোর্টে থাকবেন। সুধামাসির মেয়ে নিশ্চয়ই গাড়ি নিয়ে আসবে। এদেশে গাড়ি ছাড়া থাকাই যায় না। অর্জুন দেখল সামনেই কাস্টমসের অফিসাররা দাঁড়িয়ে আছেন। সবুজ এবং লাল দুরকম গেট রয়েছে বাইরে যাওয়ার জন্যে। যারা কোনো বেআইনি জিনিস সঙ্গে আনেনি তারা স্বচ্ছন্দে সবুজ গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। লাল গেটে একটাও লোক নেই। অর্জুন সুধামাসিকে নিয়ে সবুজ গেটের দিকে এগোচ্ছিল। ওপাশে যেসব কাস্টমস অফিসার দাঁড়িয়েছিলেন তাদের একজন এগিয়ে এসে পাসপোর্ট দেখতে চাইলেন। অর্জুন নিজেরটা বের করে দিতেই তাতে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি নিশ্চিত যে ডিক্লেয়ার করার মতো কোনো জিনিস তোমার কাছে নেই? একটু ভেবে বলো। অর্জুন ঘাড় নাড়ল। না, আমরা কোনো বেআইনি জিনিস আনছি না। ঠিক আছে, তোমরা ওই টেবিলের সামনে যাও। ওরা সুটকেস খুলতে বলল। অর্জুন বাধ্য হলো তার সব জিনিস দেখাতে। সেখানে কোনো বেআইনি জিনিস নেই। লোকগুলো তার সুটকেস ঠুকে ঠুকে দেখে সুধামাসির দুটো সুটকেস খুলতে বলল। কিন্তু জামা কাপড়, তারপর প্যাকেট বের হতে লাগলো। বিভিন্ন ধরনের বড়ি, নাড়ু, মিষ্টি, চিড়ে, মুড়ি, সর্ষে তেলের টিন। কাস্টমসের অফিসার প্রত্যেকটির নাম এবং কী কাজে লাগে জেনে নেওয়ার পর সব বাজেয়াপ্ত করে নিল। আমেরিকায় বিদেশ থেকে খাবার নিয়ে আসার অনুমতি নেই। সুধামাসি খুব রেগে গিয়ে ভাঙা ইংরাজি এবং বাংলায় ওদের বোঝাতে চাইছেন এসব তিনি নিজের হাতে বানিয়েছেন। সাহেবরা কোনো দিন খায়নি বলে বুঝতে পারছে না। ইচ্ছে হলে তার মেয়ের বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারে। মেয়ে এসব খুব পছন্দ করে বলে তিনি অনেক কষ্ট করে নিয়ে এসেছেন। কিন্তু এতে বরফ গলল না। এর ওপর সুধামাসির কাপড়ের ভাঁজে ন্যাপথলিনের গোল বল পেয়ে ওদের মুখ চকচক করে উঠল। প্রবল উৎসাহে সেগুলো সংগ্রহ করে খবর পাঠাতে আরেকজন অফিসার ভেতর থেকে এলেন। সামান্য পরীক্ষা করে তিনি হেসে মাথা নাড়লেন। ন্যাপথলিন ছেড়ে দাও। ভদ্রলোক ফিরে গেলেন। এবার একজন অফিসার অর্জুনকে জিজ্ঞেস করলেন, তোমাকে সার্চ করতে চাই। যা ইচ্ছে করুন। দুটো হাত দুদিকে বাড়িয়ে দিল অর্জুন। পা থেকে ঘাড় পর্যন্ত আতিপাতি করে খুঁজে কিছুই না পেয়ে জামার তলায় লুকিয়ে থাকা লকেটটি চেপে ধরে জিজ্ঞেস করলেন, এটা কি? লকেট। অর্জুন বাধ্য হলো লকেট শুদ্ধ হার মাথা থেকে বের করে নিতে। সাপের লকেটের দিকে তাকিয়ে অফিসার জিজ্ঞেস করলেন, এটা কী ধরনের লকেট? এটা একটা সাপের লকেট। সেটা দেখতে পাচ্ছি। মেটালটা কি? মনে হয় গালা বা ওই জাতীয় কিছু। অর্জুন জবাব দিল। সুতো ধরে লকেট ঝুলিয়ে ভদ্রলোক সহকর্মীদের দেখালেন। তাদের তিনজন বলল, বিউটিফুল, নাইস, গুড। এটা তুমি কেন পড়েছ? যারা আমার সঙ্গে বিনা কারণে শত্রুতা করবে, সাপের দেবতা তাদের ধ্বংস করবেন। মাই গড! লোকটি লকেট ফিরিয়ে দিয়ে বললেন, প্যাক আপ করে চলে যাও। সুটকেসে ভাঁজ করে জামা প্যান্ট ঢুকিয়ে দেওয়ার পর তা আবার খুলে বের করলে নতুন করে ঢোকানো খুব কষ্টকর। কিন্তু এক্ষেত্রে কোনো উপায় নেই। অর্জুন সুধামাসিকে বোঝালো, কাস্টমস অফিসারদের অধিকার আছে জিনিসপত্র তল্লাশ করার। দেশের স্বার্থেই করে ওরা। লকেট গলায় পড়ে মালপত্র সুটকেসে কোনো মতে ঢুকিয়ে ওরা আবার ট্রলি নিয়ে বাইরের দিকে এগোলো। একটা এলাকার পর অনেক মানুষ নজরে পড়ল। দেশ থেকে আসা অতিথিদের নিয়ে যেতে এসেছেন ওরা। অর্জুন দেখল সুধামাসির মেয়ে হাত নাড়ছেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে। সে হাত নেড়ে সুধামাসিকে বলতেই তিনি সেখান থেকে চিৎকার করলেন, কি অসভ্য দেশ রে বাবা! তোর জন্যে যা যা এনেছিলাম সব কেড়ে নিল। নিশ্চয়ই নিজেরা খাবে, অথচ তোদের জন্যে নিয়ে আসতে দেবে না। অর্জুন বলল, সুধামাসি, অত জোরে জোরে বলবেন না। ততক্ষণে ওরা বেরিয়ে এসেছে। সুধামাসির মেয়ের নাম অঞ্জনা ব্যানার্জি। তার পরনে জিন্স এবং হালকা পুলোভার, চুল কাঁধ পর্যন্ত ছাঁটা। মায়ের হাত ধরে বললেন, তুমি এসেছো তাই যথেষ্ট। জামাই কেমন আছে সেটা আগে বল। এখন একটু ভালো, তবে হাসপাতাল থেকে ছাড়া পেতে দেরি আছে।
তোর সঙ্গে এর আলাপ আছে? আমাদের জলপাইগুড়ির গর্ব, অর্জুন। হ্যাঁ, চিনতে পেরেছি, ওয়েলকাম। অঞ্জনা এক গাল হাসলেন। এখান থেকে তোর বাড়ি কত দূরে? সুদামাসি জিজ্ঞেস করলেন। বেশি সময় লাগবে না। এই 3টে সুটকেস তো? তোমরা বাইরে অপেক্ষা করো, আমি পার্কিং থেকে গাড়ি নিয়ে আসি। এখানে এত দূরে গাড়ি রাখতে হয়। ওরা অঞ্জনার পেছন পেছন বাইরে আসতেই চমৎকার ঠান্ডা আবহাওয়া পেল। কড়া শীত নয়, কিন্তু তার আমেজ রয়েছে। অঞ্জনা চলে গেলেন। সুধামাসি বললেন, এই প্রথম আমি মেয়েকে প্যান্ট পরতে দেখলাম। ওকে কিন্তু চমৎকার মানিয়েছে, অর্জুন বলল। এর আগের বার যখন সে লাইটারের সন্ধানে নিউ ইয়র্কে এসেছিল, তখনকার কথা মনে করবার চেষ্টা করছিল সে। মেজর এখন এখানে আছেন কিনা কে জানে। অনেকদিন যোগাযোগ নেই ওর সঙ্গে। তার ডায়েরিতে ওর নাম্বার লেখা আছে, কিন্তু সেই নাম্বারে উনি আছেন কি না কে জানে। এই সময় সে লোকটিকে আবার দেখতে পেল। সুটকেস নিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা তো আগেই সবুজ গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তাহলে এখনও চলে যায়নি কেন? এই লোকটার জন্যে তাকে দুবার ঝামেলায় পড়তে হয়েছে। অর্জুন দেখল লোকটি এগিয়ে আসছে, কিন্তু হাঁটার ভঙ্গি বেশ আড়ষ্ট, কেমন ভয় ভয় ভাব। অর্জুন চোখ সরিয়ে নিল। অঞ্জনাদি গাড়ি নিয়ে চলে এলে বাঁচা যায়। স্যার, কাপা কণ্ঠস্বর কানে আসতে মুখ ফেরালো অর্জুন। লোকটি দাঁড়িয়ে আছে 2.5 হাত দূরে। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা অনুরোধ করতে পারি? বলুন। আপনি যে লকেটটা পরে আছেন সেটা একবার দেখাবেন? লকেট? হ্যাঁ, খুলতে হবে না, দূর থেকে দেখালেই হবে। প্লিজ। আপনি আমাকে মিছিমিছি বিরক্ত করছেন। আমি খুবই দুঃখিত, কিন্তু স্যার একবার প্লিজ। অর্জুন বিরক্ত ভঙ্গিতে জামার নিচ থেকে লকেটটা বের করে সামনে তুলে ধরল। সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত শব্দ করে উঠল লোকটা। তারপর হাউমাউ করে হাঁটু মুড়ে বসে পড়ল অর্জুনের সামনে। সুধামাসি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ও কি করছে রে? অর্জুনও বুঝতে পারছিল না। এখন এদিকটা বেশ ফাঁকা বলে লোকজন দৃশ্যটা তেমন উপভোগ করছে না। বিড়বিড় করে কিছু বলে লোকটা উঠে দাঁড়িয়ে বারংবার মাথা ঝাঁকাতে লাগলো। অর্জুনের হাসি পাচ্ছিল। এই সময় অঞ্জনা গাড়ি নিয়ে একেবারে পাশে চলে এলেন। ডিকি খুলে তিনি এগিয়ে আসতেই অর্জুন সুটকেস তাতে তুলে দিয়ে দেখল লোকটা তখন পরম শ্রদ্ধায় মাথা দুলিয়ে চলেছে। মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। 2 পা এগিয়ে গিয়ে অর্জুন বলল, তোমার দাঁতের ভেতরে একটা প্যাকেট আছে, ওটার কথা কিন্তু আমি এদের বলিনি। কথাটা শোনা মাত্র লোকটা সুটকেস তুলে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। সুধামাসি পেছনের আসনে বসেছিলেন। অর্জুন ড্রাইভিং সিটের পাশে বসতেই অঞ্জনা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ও পালালো কেন? ভূত দেখলো নাকি? বোধহয় তাই। অঞ্জনাদি, আপনি একটু ঘুর রাস্তায় গাড়ি চালাবেন। আমরা কোথায় যাচ্ছি তা যদি কেউ ফলো করে দেখতে চায় তা যেন না পায়। অর্জুন বলল, সর্বনাশ, ঢেকি দেখছি স্বর্গে গিয়েও ধান ভাঙছে। পরে গল্পটা শুনবো, আগে তুমি সিট বেল্ট বাঁধো, নইলে আমাকে ফাইন দিতে হবে। অঞ্জনা গাড়ি চালু করলেন। অনেক রাস্তায় চক্কর খেয়ে হাডসন নদীর ওপর ব্রিজ পার হয়ে নিউ জার্সির রাস্তা ধরলেন অঞ্জনা। অর্জুন প্রায়ই লক্ষ্য করছিল পেছনে কোনো গাড়ি আসছে কিনা, তাদের অনুসরণ করে। একটা সময় সে নিঃসন্দেহে হলো, না, কেউ নেই। এখন দুপাশে জঙ্গল, কিন্তু সুদৃশ্য জঙ্গল। মাঝখানের মসৃণ রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে। অঞ্জনা বললেন, জানো মা, আগে আমরা কুইন্সে থাকতাম, 8তলার ফ্ল্যাটে। চারপাশের লোকজন সব সময় ক্যাচম্যাচ করছে। এখন একেবারে ফাঁকা জায়গায় চলে এসেছি, কিন্তু বাড়িটা বোধহয় অলক্ষণে, নইলে ওর অ্যাক্সিডেন্ট হলো কেন? অ্যাক্সিডেন্টের সঙ্গে বাড়ির কী সম্পর্ক রে? তোরা এখানে এসে দেখছি আরও সংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছিস। যে কোনো একটা ভুল অথবা গোলমালের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন তো ভালো আছে বলছিস, ছেলে কোথায়? সুধামাসি জিজ্ঞেস করলেন। ও এতদিন ছিল, আর কামাই করা যাবে না বলে হোস্টেলে চলে গিয়েছে। একমাত্র ছেলে, তাকেও নিজের কাছে রাখিস না? কি করব বলো, আমরা দুজনেই সকাল 8টায় বেরিয়ে সন্ধে 6টায় ফিরি। ও কার কাছে থাকবে? তোমাকে বলেছিলাম চলে এসো, তুমি আসোনি। একা একা জলপাইগুড়িতে যে কোন মায়ায় থাকো কে জানে। মা এবং মেয়ের এসব কথাবার্তা
অর্জুনের কানে ঢুকছিল না। সে জামার নিচে পড়ে থাকা লকেটটাকে ওপর থেকে স্পর্শ করল। এই লকেট দেখে জিম নামের লোকটা ওই রকম শ্রদ্ধা দেখালো কেন? এই লকেটের সঙ্গে ওর কী সম্পর্ক? জিম নিশ্চয়ই কোনো বেআইনি জিনিস দাঁতের ভেতর আটকে এদেশে নিয়ে এসেছে। সে ইচ্ছা করলে যে কোনো নিরাপত্তা কর্মীকে খবরটা দিতে পারত। কেন দেয়নি তা অর্জুনের নিজের কাছেও স্পষ্ট নয়। যদি জিম ওটা ইতিমধ্যে সরিয়ে ফেলত তাহলে খবরটা দিয়ে সে বেশ বেকায়দায় পড়ে যেত। লোকটা শত্রু হয়ে গেলে তার কী লাভ হতো? কিন্তু লকেটটা দেখার পর জিমের আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না অর্জুন। কিন্তু এটা যে মূল্যবান জিনিস তাতে সন্দেহ নেই। অথচ এই জিনিস গোরক্ষনাথ অমল সোমের বাগানে গাছের তলায় পুঁতে রেখেছিল। অমলদা নিশ্চয়ই এর গুরুত্ব সম্পর্কে খোঁজ খবর রাখেন না। আমরা এসে গেছি অর্জুনবাবু, অঞ্জনা বললেন। অর্জুন লক্ষ্য করছিল গাছপালা মাঠ জঙ্গল পেরিয়ে মাঝে মাঝেই গাড়ি জনবসতির পাশ কাটিয়ে এতক্ষণ ছুটে যাচ্ছিল। কোথাও ঘিঞ্জি বাড়িঘর নেই, মানুষের ভিড় নেই। এবার একটা পেট্রোল পাম্প চোখে পড়ল। এরা অবশ্য বলে গ্যাস স্টেশন। অর্জুন লক্ষ্য করছিল গাছপালা মাঠ জঙ্গল পেরিয়ে মাঝে মাঝেই গাড়ি জনবসতির পাশ কাটিয়ে এতক্ষণ ছুটে যাচ্ছিল। কোথাও ঘিঞ্জি বাড়িঘর নেই, মানুষের ভিড় নেই। এবার একটা পেট্রোল পাম্প চোখে পড়ল। এরা অবশ্য বলে গ্যাস স্টেশন। তারপরেই রেল লাইন পেরিয়ে দুপাশে সুন্দর ছবির মতো একতলা দোকান শুরু হয়ে গেল। বড়জোর 150 গজ রাস্তার দুপাশে দোকান অথবা বার এবং রেস্টুরেন্ট। তারপর বাগানওয়ালা বাড়ি শুরু হয়ে গেল। এই সময় ফুটপাতে 2-1 মানুষকে হাঁটতে দেখা গেল। অঞ্জনা ঘোষণা করলেন, এই হলো আমাদের শহরের বাজার হাট করার জায়গা। সুধামাসি বললেন, সে কি রে, আমার তো মনে হচ্ছিল ভৌতিক জায়গা, লোকজন নেই। অঞ্জনা হাসলেন, শনি রবিবার এসে দেখো লোক গিজগিজ করছে। এদেশে সোম থেকে শুক্র কেউ অফিস আর বাড়ি ছাড়া কোথাও যায় না। বাদিকে নীলচে বাড়িটা আমাদের। অর্জুন দেখল বাগান সামনে নিয়ে একটা 1.5 তলা বাড়ি দাঁড়িয়ে আছে। ইংরেজি ছবিতে যেসব বাড়ি দেখা যায় ঠিক সেই রকম। অঞ্জনা গাড়ি থামিয়ে গেট খুলতে যেতেই সিট বেল্টের ফাঁক থেকে নিজেকে মুক্ত করে অর্জুন নিচে নামল। নুড়ি বিছানো প্যাসেজের দুপাশে সুন্দর ছাটা ভালো ঘাস। রাস্তার দুপাশে বড় বড় গাছ রয়েছে, কিন্তু তার শুকনো পাতা ঘাসের গালিচার ওপর ছড়িয়ে ছিটিয়ে নেই। অর্জুন কয়েক পা হেঁটে এগিয়ে গিয়েছিল ঘাসের ওপর পা ফেলে। অঞ্জনা তাকে ডাকলেন, এই যে এপাশে চলে আসুন, ওই বর্ডারটা ক্রস করবেন না। বর্ডার? অর্জুন হকচকিয়ে গেল। আজ্ঞে স্যার, ওই অবধি আমাদের এলাকা, ওর ওপাশে পাশের বাড়ির। আপনি যেহেতু ওদের এলাকায় দাঁড়িয়ে আছেন এবং আপনাকে ওরা চেনে না, অতএব কোনো মতলব আছে কি না বুঝতে পারছে না। তাই এখনই পুলিশকে খবর দেওয়ার অধিকার ওদের আছে। আর খবর পাওয়া মাত্রই ছুটে আসা এদেশের পুলিশের প্রাথমিক কর্তব্য। অর্জুন দ্রুত ফিরে এলো। সে কি, আপনাদের প্রতিবেশীদের মধ্যে সদ্ভাব নেই? থাকবে না কেন? তাই বলে অন্যের জমিতে দাঁড়িয়ে থাকবো কেন বিনা কারণে? অঞ্জনা গাড়ি ভেতরে নিয়ে গেলেন। অর্জুন দেখল 2 বাড়ির মাঝখানে কোনো পাঁচিল নেই, শুধু ঘাস এমনভাবে কাটা আছে যে রেখা তৈরি হয়ে জমি চিহ্নিত হয়েছে। সুটকেস ভেতরে নিয়ে এলে সুদামাসি জিজ্ঞেস করলেন, পুরো বাড়িটা কি কাঠের? হ্যাঁ মা, ওদের কাছে গিয়ে পছন্দ মতো বাড়ির অর্ডার দিলে ওরা তৈরি বাড়ি রাস্তা দিয়ে টেনে এনে জমির ওপর বসিয়ে দিতে পারে। আমরা অবশ্য পছন্দ মতো তৈরি করিয়ে নিয়েছি। দীর্ঘ পথ উড়ে এলেও শরীরে যে ক্লান্তি জমে তা টের পাচ্ছিল না অর্জুন। সুধামাসি একটু কাহিল হয়ে পড়লেও জামাইকে দেখতে তখনই হাসপাতালে যেতে চাইছিলেন, কিন্তু অঞ্জনা তাকে নিষেধ করলেন। আজ বিশ্রাম নিয়ে আগামীকাল গেলেই হবে। ওদের সব ব্যবস্থা করে দিয়ে অঞ্জনা নিজে হাসপাতালে চলে এলেন। অর্জুন বাড়িটা ঘুরে দেখল। মাটির নিচে ঘরটিকে বলা হয় বেসমেন্ট। ওয়াল টু ওয়াল কার্পেটে মোড়া ঘরটি পছন্দ হলো তার, কিন্তু এখানে নয়। তার থাকার জন্যে অঞ্জনা ওপরে যে ঘরটি ছেড়ে দিয়েছেন সেটি সুন্দর সাজানো। জানলার পর্দা সরালে গাছগাছালি দেখা যায়। ঘরে দামি মডেলের টিভি এবং টেলিফোন আছে। এখানকার বাথরুমের মেঝেতেও কার্পেট পাতা থাকে। স্নানের জন্য ছোট কাচের ঘরের ব্যবস্থা। আধুনিক সব রকম সুবিধে হাতের কাছে সাজানো। ঘরে ফিরে গিয়ে স্নান সেরে
বিছানায় শুয়ে পড়ল অর্জুন। না, একটু সম্ভাবনা নেই হুমের। এখন কলকাতায় প্রায় ভোর হয়ে আসছে। সময়ের হেরফের মানিয়ে নিতে হয়তো একটু দেরি হবে। সে রিমোট টিপে টিভি খুলল। এত চ্যানেলে একসঙ্গে অনুষ্ঠান হচ্ছে, লোকে দেখে কি করে? রাত্রে খাওয়ার টেবিলে বসে জানা গেল অঞ্জনাদির স্বামীর আরেকটা অপারেশন হবে। সুধামাসি মাস তিনেকের মধ্যে ফিরতে পারবেন বলে মনে হয় না। অর্জুন হেসে বলল, আমার দায়িত্ব শেষ, এবার আমি ফিরে যাই সুধামাসি। অঞ্জনা হা হা করে উঠলেন, এ কি, বাড়িতে পা দিয়েই চলে যাওয়ার কথা বলছো কেন? এই দেশ ঘুরে দেখো। এর আগের বার কি লস অ্যাঞ্জেলসে গিয়েছিলে? তবে ডিজনিল্যান্ড আর হলিউড না দেখে কেউ ফিরে যায়? তুমি কিন্তু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। পাতলা কাঠের বাড়ি, কিন্তু যারা থাকে তাদের কোনো দুশ্চিন্তা নেই। প্রতিটি বাইরের দরজায় চোর ডাকাতের জন্য অ্যালার্ম সেট করে অঞ্জনা শুয়ে পড়লেন সুদামাসির সঙ্গে। অর্জুনের ঘুম আসছিল না। একটার পর একটা চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে মনের মতো ছবি খুঁজছিল সে। হঠাৎ একটা চ্যানেল টিপতেই একজন বৃদ্ধ কালো আমেরিকানকে দেখা গেল কথা বলছেন। সাপ সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। পৃথিবীতে অবশ্য যেসব সাপের খবর পাওয়া গিয়েছে তার অধিকাংশেরই বিষ নেই। যদি বিষ থাকতো তাহলে আজকের পৃথিবীতে মানুষ খুঁজে পাওয়া যেত না। কিন্তু পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের নাম কি? বলতে বাধ্য হচ্ছি, সবচেয়ে বিষধর সাপটি আজ পৃথিবীতে নেই। বিবর্তন তাকে গ্রাস করে নিয়েছে। আফ্রিকার উগান্ডায় সেই মহাবিষধর সাপের রাজত্ব ছিল। কথিত আছে, মানব সভ্যতার প্রথম দিকে একজন আফ্রিকান শিল্পী সেই সাপের অবিকল মূর্তি এমন হালকা কালো পাথরে নির্মাণ করেছিলেন যাকে কোনো ধাতু বলে ভুল হবে। তিনি মাত্র 2টো মূর্তি তৈরি করেন। সেই মূর্তির চোখে পাথর দেওয়া ছিল। অনেকের ধারণা ওই পাথরের নিচে তিনি বিষধর সাপটির 1 ফোঁটা বিষ রেখে দিয়েছিলেন। হয়তো এসবই বানানো গল্প, কিন্তু যে কথা সত্যি তা হলো সাপ সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। সঙ্গে সঙ্গে পর্দায় লেখা ফুটে উঠল, বিষধর সাপের সন্ধান করুন। সাপটির নাম ব্লু কোবরা। এটা বিজ্ঞাপন না টিভি কোম্পানির ঘোষণা বোঝা গেল না। তারপরেই পর্দা জুড়ে ব্লু কোবরার ছবি দেখানো হলো, কোনো শিল্পীর আঁকা ছবি। কিন্তু সেই ছবি দেখে চমকে উঠল অর্জুন। সে বুকে হাত দিল। মনে পড়ল স্নানের সময় লকেটটাকে খুলে রেখেছিল সে। দ্রুত বাথরুমে ঢুকে টয়লেট বক্সের ওপর সে লকেটটাকে দেখতে পেল। লকেটটা হাতে নিয়ে আলোর সামনে আসতেই সে বুঝতে পারল অনেকটা মিল থাকলেও টিভির ছবির হুবহু ছবি এটা নয়। টিভির ছবিতে সাপের লেজ কুণ্ডলি পাকিয়ে ডান দিকে পড়েছিল, এটার বাঁ দিকে। এর গায়ে উঁচু উঁচু আঁশের মতো ছড়ানো। টিভির ছবিতে সেটা দেখা ছিল না, কিন্তু ভঙ্গি আর আকৃতিতে কোনো পার্থক্য নেই। অর্জুন টিভির দিকে তাকালো। সেখানে নাচ গান শুরু হয়ে গেছে। অনেক যন্ত্র নিয়ে একজন কালো আমেরিকান গায়িকা চিৎকার করে গান গাইছে। হাতে ধরা সাপের লকেটের দিকে তাকালো অর্জুন। এটা কি ব্ল্যাক কোবরা? গোরক্ষনাথ তাকে যে গল্প বলেছিল সেটাকে নেহাতি বুজরুকি বলে মনে হয়েছিল তার। এই লকেট পরে থাকা ডুবন্ত মানুষকে বিশাল সাপ সমুদ্রে ভাসিয়ে রেখেছিল, এমন গল্প বিশ্বাস করবার কোনো কারণ নেই। কিন্তু টিভির ভদ্রলোক দর্শকদের কোনো বিষধর সাপের সন্ধান করতে বলছেন। ব্লু কোবরা তো অনেক দিন আগেই পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছে, এবং সেটা বলাও হলো। তাহলে কোন সাপকে খুঁজবে মানুষ? গোখরো, কেউটে, শঙ্খচূড়, বিষধর সাপ এবং তাদের সঙ্গে মানুষ দিব্যি বেঁচে আছে। তাদের খুঁজতে নিশ্চয়ই ঘোষক উৎসাহ বোধ করেননি। ব্যাপারটা দুর্বোধ্য লাগছিল। এই সময় গান শেষ হতেই আবার সেই এক ঘোষণা শোনা গেল। যেভাবে টিভিতে বিজ্ঞাপন বারংবার দেখানো হয়, এও তেমন, বিষধর সাপের সন্ধান করুন। সাপটির নাম ব্লু কোবরা। বলার পর টিভির পর্দায় কিছু সংখ্যা ফুটে উঠল। ওটা যে টেলিফোনের নাম্বার তা বুঝে অর্জুন দ্রুত একটা পত্রিকার পেছনে টুকে রাখল। আবার গান শুরু হতে অর্জুনের মনে হলো বিশেষ উদ্দেশ্যে এই ঘোষণা প্রচারিত হচ্ছে। যারা বুঝতে পারবে তারা নিশ্চয়ই এই চ্যানেলটির দর্শক। কিন্তু এখন তার মাথা আর কাজ করছিল না। টিভি বন্ধ করে আলো নিভিয়ে সে শুয়ে পড়ল। শরীর যে কাহিল ছিল তা বোঝা গেল দরজায় শব্দ হওয়ার পর। এখন 9টা বেজে গেছে। ধর্মড়িয়ে বিছানা থেকে নেমে
দরজা খুলতেই দেখল সুধামাসি বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। কী রে, শরীর খারাপ লাগছে? না না, লজ্জিত হলো অর্জুন। তুই তাহলে বিশ্রাম নে, তোর জলখাবার তৈরি করে মাইক্রো ওভেনের সামনে রাখা আছে, গরম করে নিস। পারবি না? খুব সোজা রে, আমরা দেশে কত ঝক্কি সামলে রান্না করি, আর এরা কত সুবিধে পায়। তাহলে আমি অঞ্জনার সঙ্গে হাসপাতাল থেকে ঘুরে আসি। ঠিক আছে, আমি না হয় বিকেলে যাব। দাঁত মেজে পোশাক পাল্টে ঘর থেকে বেরিয়ে এসে অর্জুন দেখল বাড়ি খালি, ওরা বেরিয়ে গেছে। খিদে পাচ্ছিল না তেমন। রান্নাঘরে ঢুকে দেখল একটা ট্রের ওপর তার ব্রেকফাস্ট সাজানো আছে। এক প্যাকেট অরেঞ্জ জুস, একটা আপেল, ডিমের পোচ, দুটো টোস্ট, কর্নফ্লেক্স, দুধ, জ্যাম এবং চিনি সুন্দর করে সাজানো। তার পাশে একটা চিরকুটে লেখা, দুধ গরম করে নিও, চা খেলে জল গরম করে টি ব্যাগ ব্যবহার করো। কয়েক মিনিটের মধ্যে সে খাবার শেষ করে ফেলল। জুস এবং অ্যাপেল বাদ দিল। দেশে তার ওসব খাওয়ার অভ্যেস নেই, অসুস্থদেরই খেতে দেখেছে। কাপ প্লেট ধুয়ে পরিষ্কার করে সে নিজের ঘরে ফিরে এসে বিছানা ঠিক করল। আমেরিকায় প্রচুর বড়লোকও বাড়িতে কাজের লোক রাখে না। প্রথমত তার খরচ খুব বেশি, দ্বিতীয়ত অন্যের ওপর নির্ভর করে থাকা ওরা পছন্দ করে না। তাই কলকাতায় যে কুটোটি নাড়েনি, আমেরিকায় গিয়ে তার সব কাজ না করে কোনো উপায় নেই। বন্ধ টিভির দিকে তাকাতেই গত রাতের ঘটনা মনে পড়ল। অর্জুন পত্রিকার পেছনে লিখে রাখা নাম্বারটা পড়ল। এখানে একটা ফোন করলে কেমন হয়? সে পত্রিকাটা নিয়ে লিভিং রুমে চলে এলো। টেলিফোনের নাম্বারগুলো টিপতেই ওপাশে রিং হলো। গুড মর্নিং স্যার। আপনারা কাল রাত্রে সাপের বিষয়ে যা বলেছেন তার বিশদ জানতে চাই। কি জানতে চান? আপনারা বলেছেন ব্লু কোবরা পৃথিবীতে নেই, তাহলে কোন সাপ খুঁজবেন? আপনার পরিচয়? আমি সাপ নিয়ে গবেষণা করছি। আমরা ব্লু কোবরা যে ছবি টিভিতে দেখিয়েছি সেটা অনেকটা শোনা কথা এবং অনুমানের উপর নির্ভর করে আঁকা। ব্লু কোবরার কোনো ফটোগ্রাফ থাকার প্রশ্ন নেই। জানা গিয়েছে তখনকার শিল্পী ওই সাপের দুটো মূর্তি তৈরি করেছিলেন। আমরা সেই মূর্তির সন্ধান করছি। দুটো মূর্তির সন্ধান করছেন? একটি মূর্তি আমরা পেয়েছি, কিন্তু সেটা সত্যি কি না প্রমাণিত হবে দ্বিতীয় মূর্তি পেলে। কিন্তু সেটা যে আমেরিকায় থাকবে এমন ধারণা হলো কেন? ধারণা হওয়ার কারণ ঘটেছে। তাহলে সাপ সম্পর্কে আপনারা সাবধান করছেন কেন? ওই বিষধর সাপের মূর্তিটি কাছে রাখলে ভয়ঙ্কর বিপদ হতে পারে বলেই সাবধান করা হচ্ছে। কিন্তু মহাশয়, অনুগ্রহ করে আপনার টেলিফোন নাম্বারটা বলবেন কি? আমি একটা পাবলিক টেলিফোন বুথ থেকে কথা বলছি। লাইন কেটে দিয়ে দুশ্চিন্তায় পড়ল অর্জুন। এদেশে কি কোত্থেকে টেলিফোন এলো চট করে খুঁজে বার করা যায়? যদি যায় তাহলে তো ওরা এখানে পৌঁছে যেতে পারে। এই লোকগুলো ভালো না মন্দ তার কিছুই বোঝা যাচ্ছে না। তার মনে হলো টেলিফোনটা এখান থেকে করা উচিত হয়নি। লোকগুলো যদি মন্দ হয় তাহলে সুধা মাসিদের বিপদে ফেলা হবে।